ফার্স্ট কোশ্চেন যেটা আলোচনা করব, এখানে বলছে the HCF of two numbers is 21 and their LCM is 221 times the HCF. If one of the numbers lies between 200 and 300, then the sum of the digits of the other number is. আমরা HCF পেয়েছি 21। HCF টা যদি 21 হয় তাহলে LCM কত বলছে? HCF টা 21। LCM কনফার্ম করছে 221 গুণ, তার মানে 221 into 21, এটা হবে LCM টা। আমরা জানি নাম্বার বা সংখ্যাগুলো সবসময় HCF এর সরল গুণিতক হয়। তাহলে নাম্বার দুটোকে আমি ধরতে পারি, একটা নাম্বার 21x আর একটা নাম্বার 21y। আমরা এও জানি LCM into HCF equal to product of numbers, মানে এটা ইনটু এটা ইকুয়াল টু আমরা বলতে পারি এই 21 ইনটু 221 ইনটু 21, মানে গসাগু গুণ লসাগু সমান সমান সংখ্যা দুটোর গুণফল। এখান থেকে যেটা আমরা করতে পারি, এই 21 21 ক্যান্সেল করতে পারি, তাহলে এখান থেকে যেটা পাই xy সমান সমান 221 পাই। এবার xy 221, এই x এবং y তো দুটো কোপ্রাইম নাম্বারস, রাদার কোপ্রাইম ফ্যাক্টরস। তাহলে এই x এবং y 221 কে আমরা 13 এবং 17 এর গুণফল হিসেবে পাই। তার মানে নাম্বার দুটো কে কে? নাম্বার দুটো হচ্ছে একটা 21 ইনটু 13 আর একটা হচ্ছে 21 ইনটু 17, কারণ নাম্বারগুলো গসাগুর সরল গুণিতক। ওই কোপ্রাইম ফ্যাক্টরগুলো আমি পেয়ে গেছি 13 আর 17, তাহলে একটা 21 ইনটু 13, একটা 21 ইনটু 17। 21 ইনটু 13 যদি আমরা করি, যেটা রেজাল্ট আসে 3 1 যা 3, এটা 6172 273। এই নাম্বারটার কথাই কিন্তু কোশ্চেনে বলেছে, if one of the numbers lies between 200 and 300, একটা সংখ্যা যদি 200 থেকে 300 এর মধ্যে অবস্থান করে, এই যে সেই সংখ্যাটা যেটা 200 থেকে 300 এর মধ্যে অবস্থান করছে, বলছে তাহলে sum of the digits of the other number is, মানে আমরা অন্য একটা নাম্বার, মানে এই নাম্বারটাকে বার করতে হবে। 21 into 17, 7 14 1 15 1 2 1 2 3, তার মানে এই নাম্বারটা হচ্ছে 357 357। অ্যাকচুয়ালি নাম্বারটা চাইনি, নাম্বারের ডিজিট গুলোর সামেশন চেয়েছে। তার মানে 3 আর 5 এ 8, 8 সাথে 15, অর্থাৎ আমাদের কাছে যেটা চাওয়া হয়েছে, then the sum of the digits of the other number is, and that number is, answer is 15, option D। লসাগু গুণ গসাগু সমান সমান সংখ্যা দুটোর গুণফল। সংখ্যা সব সময় গসাগুর সরল গুণিতক হয়, এই কনসেপশন দিয়ে আমি দুটো কোপ্রাইম ফ্যাক্টরকে দান করেছি 13 17। একটা হচ্ছে 21 ইনটু 13, একটা হচ্ছে 21 ইনটু 17। 21 ইনটু 13টা 273, যেটা কিনা 200 থেকে 300 এর মধ্যে অবস্থান করছে, ওরা কনফার্ম করছে। আরেকটা নাম্বার 21 ইনটু 17 357, এই নাম্বারের ডিজিট গুলো সামেশন বার করতে বলেছে, সেটাই করেছি। কোশ্চেন নাম্বার 1 একটু ফাস্ট হবে, কারণ 20টা কোশ্চেন আলোচনা করতে হবে, 1 ঘন্টা সময় আছে, একটু তাড়াতাড়ি আমাকে বলতেই হবে। নাম্বার 2, x ইকুয়াল টু, এখানে বলছে x ইকুয়াল টু 164 হোল টু দি পাওয়ার 169 প্লাস 333 হোল টু দি পাওয়ার 337 মাইনাস 727 হোল টু দি পাওয়ার 726 হলে x এর ভ্যালু কত? আমরা যখন নাম্বার সিস্টেম করেছিলাম, আমরা বলেছিলাম যে 4 এর পাওয়ার যদি ইভেন হয় তাহলে ইউনিট প্লেসে কি বসবে? 6 বসবে। 4 এর পাওয়ার অড হলে ইউনিট প্লেসে বসবে 4। আমরা 3 এর ক্ষেত্রে বলেছিলাম 3 এর পাওয়ার 4 বা 4 এর মাল্টিপল হলে ইউনিট প্লেসে বসে 1। 7 এর ক্ষেত্রেও একই বলেছিলাম, 7 এর পাওয়ার 4 বা 4 এর মাল্টিপল হলে ইউনিট প্লেসে বসে হচ্ছে 1। এবার রিমেইনিং এক্সট্রা যে পার্টটা, সেটা সেই অনুযায়ী চলে আসে। কেমন? দেখ এখানে x বলছে 4 টু দি পাওয়ার 169, 169 বিজোড় সংখ্যা, তার মানে 4 এর পাওয়ার অড, তাহলে ইউনিট প্লেসে কে বসবে? 4 বসবে। 4 প্লাস 3 এর পাওয়ার
4 বা 4 এর মাল্টিপল হলে ইউনিট প্লেসে বসে 1। 337 এর মধ্যে 4 এর মাল্টিপল 300 তো 4 দ্বারা বিভাজ্য, তাহলে 37 এর আগে কতখানি সংখ্যা 37 4 দ্বারা বিভাজ্য হবে, 4 9 36, 36 পর্যন্ত সেটা 4 দ্বারা বিভাজ্য হবে। তার মানে 336 পর্যন্ত 4 দ্বারা বিভাজ্য হয়ে গেল। বেঁচে রইল কি, যদি এটাকে তোকে আলাদাভাবে আমি দেখাই, 333 হোল টু দি পাওয়ার 337, আমার তো ইউনিট নিয়ে কাজ, তার মানে এই পার্টটা আমার দরকার নেই। এই 3 হোল টু দি পাওয়ার 337 এর মধ্যে 336 পর্যন্ত নিয়ে নিলাম, এটা হয়ে গেল 4 এর মাল্টিপল, তাহলে এখনো 3 টু দি পাওয়ার 1 পড়ে রইল। এইটুকুর জন্য ইউনিট প্লেসে কত বসবে, আমরা তো বললাম 3 এর পাওয়ার 4 বা 4 এর মাল্টিপল হলে ইউনিট প্লেসে বসে 1, তাহলে এই পার্টটার জন্য 1, আর এটা 3 টু দি পাওয়ার 1, 3 টু দি পাওয়ার 1 মানে হচ্ছে 3, তাহলে এই রেজাল্টটা অর্থাৎ 333 হোল টু দি পাওয়ার 337 এর ইউনিট প্লেসে বসবে হচ্ছে 3। সিমিলারলি 7 এর ওই একই কেস, 7 এর পাওয়ার 4 বা 4 এর মাল্টিপল হলে ইউনিট প্লেসে বসে হচ্ছে 1। এইবার এখানে আছে কত 726, 4 এর মানে 700 তো বিভাজ্য হয়ে যাবে 4 দিয়ে। এবার যেটা হবে না সেটা হচ্ছে ওই 26টা কত অবধি লাস্ট যাবে, 24 অবধি যাবে, তার মানে আরো 2 পড়ে থাকবে, অর্থাৎ এই 7 টু দি পাওয়ার, যেহেতু ইউনিট নিয়ে কাজ করছি বাকি পার্টটাকে বাদ দিচ্ছি, 724 পর্যন্ত 4 এর মাল্টিপল, আর বেঁচে রইল কি 7 স্কয়ার। এইটা তো 4 বা 4 এর মাল্টিপল হিসেবে ট্রিট হচ্ছে, 7 এর পাওয়ার 4 বা 4 এর মাল্টিপল হলে ইউনিট প্লেসে বসে হচ্ছে 1, আর এটা কি 7 স্কয়ার 49, মানে এককে বসবে 9, অর্থাৎ এই জায়গাটায় চলে এলো 9। এইবার হচ্ছে আসল জায়গাটা, x সমান সমান 4 প্লাস 3 7, 7 মাইনাস 9 2, মাইনাস 2 রাদার। এবার ইউনিট ডিজিট তো নেগেটিভ হতে পারে না, ইউনিট ডিজিট নেগেটিভ হওয়া মানে তোকে জানতে হবে 10 থেকে বিয়োগ করতে হবে, কারণ ওই রেঞ্জটা তো 10 এর, 10 থেকে 2 বিয়োগ করবি, তাহলে x এর ভ্যালু আসবে হচ্ছে ভ্যালু অফ x, দ্যাট ইজ 8, অর্থাৎ তোর आंसर হবে সি অপশন। আশা করি বোঝাতে পারলাম। এগুলো নাম্বার সিস্টেমের পার্ট, যাদের করানো হয়ে গেছে তারা সহজেই বুঝতে পারছে, যাদের হয়নি তাদের সময় যখন করাবো তখন তো বুঝতেই পারবে। আপাতত এই অঙ্কটা এই অবধি রাখা। এখানে একটা সিম্পলিফিকেশন আছে, এই সিম্পলিফিকেশনটা দেখো, 3 into 8 divide 9 of 6 minus 2 divide 3 into first parenthesis 5 minus 2 into 2 plus 18 divide 3 of 3। বদমাশ টুল অ্যাপ্লাই করব, সেই বদমাশ টুল অ্যাপ্লাই করাতে আমরা এই অফের কাজ পাবো, তো এখানেও একটা অফের কাজ পাবো, তাহলে বাদবাকিগুলোকে রেখে দিই। হ্যাঁ, 3 into 8 ডিভাইড, এটা 54 পেলাম, এটা রাখছি পরের স্টেপে দেখাচ্ছি, 2 ডিভাইড 3 5 মাইনাস 2 ইনটু 2, আর এইটা 18 ডিভাইডেড বাই 9 একভাবে করে দিলাম, একবারে করছি, 2 3 নয়, 18 কে 9 দিয়ে ভাগ করলাম, এটা 2 হলো। এইবার স্টেপটা দেখ, আচ্ছা এটা মানে 24, তার মানে এটা 24 বাই 54 বেরোলো, 24 ভাগ 54। আচ্ছা এটা তো ভাগ, তার মানে 2 বাই 3 হবে। এবার 5 মাইনাস 2 মানে 3 ব্র্যাকেট আছে, তার কাজটা হবে সঙ্গে ইনটু 2, আর এখানে আলাদা করে প্লাস 2, আর এখানে কি ছিল মাইনাস, তাহলে কি দাঁড়াচ্ছে দেখ, এই 3 3 কাটছে, 2 2 যা 4, মাইনাস 4 প্লাস 2, তাহলে এই রেজাল্টটা হচ্ছে মাইনাস 2, আর এখানে 24 বাই 54, 6 দিয়ে কাটলে এটা 4 পাবি, 6 দিয়ে কাটলে এটা 4 পাবি, 6 দিয়ে কাটলে এটা 9 পাবি, তাহলে 4 বাই 9 মাইনাস 2, 9 তোর এলসিএম হয়ে গেল 4, 9 2 যা 18, 4 মাইনাস 18 মাইনাস 14 বাই 9, minus 14 by 9 means 1 whole 5 by 9, so the result will be minus 1 whole 5 by 9। এটা সি অপশনে আছে। জাস্ট বদমাশ রুল যা হয়
সেটাকে ধরে আমি এগোলাম, অফের কাজটা করলাম, প্যারেনথেসিসের কাজটা করলাম, তারপরে নরমাল যা যা সলভ হয় তাই করলাম। পরের কোশ্চেনে আসছি। পরের কোশ্চেনটা দেখ, এটা 10 √10 প্লাস 2 into √6 √15 minus √15 into minus √10। কিছু না করে অঙ্কটা করে ফেলতে পারি আমরা। আমরা তো এখানে বুঝতে পারছি যে এই 2√6 টা পজিটিভ হয়েছে, 2√6 টা পজিটিভ হয়েছে মানে এই চারটি অপশনকে দেখ, √15 মানে 5 আর 3 এর গুণ আছে, √10 মানে 5 আর 2 এর গুণ আছে, মানে কি রকম বলতো, মানে অ্যাকচুয়ালি 10টাকে 2 3 আর 5 এইভাবে ভাববো। এবার যেহেতু স্কয়ার, কারণ রুট তাড়ানো মানে স্কয়ার রাখতে হবে, তো 2টাকে আমি √2 স্কয়ার ভাববো, 3টাকে আমি √3 স্কয়ার ভাববো, আর 5টাকে আমি √5 এর স্কয়ার ভাববো। এবার অ্যালাইনমেন্টটা আমাকে বুঝতে হবে। এখানে 10 এসছে মানে এখানে 10 -10 এসছে, এখানে -15 এসছে, তাহলে তুই দেখ আমি যদি এই ফার্স্ট অপশনটাকে রাখতে পারি, ভালো করে বোঝ, এইটা কিছু না করে করছি, এর যদি আমি হোল স্কয়ার করতাম, √3 স্কয়ার 3, √2 স্কয়ার 2, আর এটা প্লাস a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার, √5 স্কয়ার 5, 3 কে যোগ করলে 10, এবার 2 ab আর 2 into √3 into √2 এই 2 √6, এবার 2 bc আর 2 into √2 into minus √5 এই যে -2 √10 হলো, এবার 2 ca আর 2 into √5 into √3 -2 √15। অর্থাৎ কিছু না করেই আমি ওই a প্লাস b প্লাস c তার হোল স্কয়ারের ফর্মুলাতে না গিয়ে মুখোমুখি করতে পারলাম। এটা অ্যাকচুয়ালি কিসের ফর্মুলা হয়ে দাঁড়িয়েছে, a প্লাস b প্লাস c তার হোল স্কয়ার, মানে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2ab মাইনাস 2bc মাইনাস 2ca। করে ভেঙে করলে অনেকটা লাগে, দেখে বুঝে এমনি आंसर মেরে দিতে পারছি। সো आंसर উইল বি অপশন এ। নেক্সট, এখানে একটা ট্রিগোনোমেট্রি আছে, এটা বলছে 5 sin স্কয়ার থিটা ইকুয়াল টু 3 into 1 plus cos থিটা, আর থিটা রেঞ্জ হচ্ছে 0 to 90। তাহলে বার করতে বলছে cosec থিটা প্লাস cot থিটার ভ্যালু। এই যে 5 sin স্কয়ার থিটা আর এখানে cos থিটা দিয়ে আছে, আমি এটাকে cos এর রেসপেক্টে নিয়ে গেলাম। sin স্কয়ার থিটার সঙ্গে cos স্কয়ার থিটার কি সম্পর্ক, sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1, তাহলে sin স্কয়ার থিটা ইকুয়াল টু 1 মাইনাস cos স্কয়ার থিটা আমি লিখতেই পারি। তার মানে এখানে 1 মাইনাস cos স্কয়ার থিটা লিখছি, সেটা ইকুয়াল টু এদিকে 3 into 1 plus 1 plus cos থিটা, এটা পেলাম। এবার দেখ এই দিকটা তো আলটিমেটলি a স্কয়ার মাইনাস b স্কয়ার, 1 মাইনাস cos স্কয়ার থিটাটাকে তো আমি বলতেই পারি 1 স্কয়ার মাইনাস cos থিটা স্কয়ার, তাহলে সেইটা যদি আমি বলি a স্কয়ার মাইনাস b স্কয়ার, তাহলে আমরা এরকমও বলতে পারি 1 প্লাস cos থিটা ইনটু 1 মাইনাস cos থিটা। উদ্দেশ্য ছিল একটাই, এই দুদিক থেকে 1 প্লাস cos থিটাটাকে আমি এলিমিনেট করব। তো এদিকে 1 প্লাস cos থিটার বাইরে 3 আছে, এবার আমি ক্যালকুলেশন করি, এই বোথ সাইড 1 প্লাস cos থিটা আমি এলিমিনেট করব। তাহলে এদিকে হলো 5 1 যা 5 মাইনাস 5 cos থিটা ইকুয়াল টু 3। এই 5 cos থিটাটাকে ওদিকে পাঠালাম, থিটা এদিকে আসলো 2, তাহলে cos থিটা কত পাচ্ছি, cos থিটাটা সমান সমান পাচ্ছি 2/5। এবার আমরা যখন ট্রিগোনোমেট্রি করেছিলাম, যারা আমরা এখানে আছি, যারা আমরা ট্রিগোনোমেট্রি করেছিলাম, তারা সবাই জানি যে এটা সবসময় রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের উপর এর ইমপ্লিমেন্টেশনটা চলে। তো রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল যদি আমরা এটা ড্র করি, cos মানে কি, cos মানে বেস বাই হাইপোটেনিউজ, তার মানে বেস নিশ্চয়ই 2 ইউনিট, আর অতিভুজ বা হাইপোটেনিউজ নিশ্চয়ই 5 ইউনিট। অ্যাজ পার পাইথাগোরাস অতিভুজের স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, হাইপোটেনিউজ স্কয়ার ইজ ইকুয়াল টু পারপেন্ডিকুলার স্কয়ার প্লাস বেস স্কয়ার। তাহলে 5 এর স্কয়ার 25 থেকে 2 এর স্কয়ার 4 বাদ দিলে পড়ে থাকে 21, তার মানে পারপেন্ডিকুলারের লেন্থ হবে √21 √21। আমার এটা কেন দরকার পড়েছিল, কারণ আমাকে বার করতে বলেছিল cosec থিটা প্লাস cot থিটা।
কোসেক মানে কি? কোসেক মানে সাইনের রেসিপ্রোকাল। সাইন মানে কি? পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিউজ। তাহলে কোসেক কি হবে? কোসেক হবে হাইপোটেনিউজ বাই পারপেন্ডিকুলার। অর্থাৎ আমি কোসেকের ভ্যালু যদি টানি, এখান থেকে কোসেকের ভ্যালু আসবে কি? হাইপোটেনিউজ, পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিউজ হচ্ছে সাইন, তার উল্টোটা মানে 5/√21। আর বার করতে বলছে cot থিটা। cot থিটা হচ্ছে tan থিটার উল্টো, মানে পারপেন্ডিকুলার বাই বেসের উল্টোটা, বেস বাই পারপেন্ডিকুলার। বেস তো আমার 2 ইউনিট আর পারপেন্ডিকুলারটা আমার সরি এই পারপেন্ডিকুলারটা হ্যাঁ √21। এবার এটাকে অ্যাড করে দে, √21 পেলি, 5 + 2 7 পেলি, 7/√21। কিন্তু আনসারে কোনো জায়গায় এরকম কিছু নেই। এবার আমাদের বুঝতে হবে আনসার যখন এরকম নেই, এই 7 মানে আমরা বলতে পারি 7 মানে আমরা বলতে পারি দুটো √7 এর গুণফল। 5 মানে দুটো √5 তার গুণফল। যে 8 মানে দুটো √8 গুণফল হচ্ছে 8। সিমিলারলি 7 মানে দুটো √7 তার প্রোডাক্ট। আর নিচে আছে 21। 21 মানে √21 মানে √7 * √3। আমি এখান থেকে কি করলাম? একটা √7 দিয়ে দিলাম, তাহলে তোর আলটিমেটলি এলো রুটের মধ্যে √7 অঙ্কগুলো একসঙ্গে একটা রুটের মধ্যে √7/3। অর্থাৎ তোর आंसर হবে এ অপশন। ছোট করে বলি, sin স্কয়ার থিটাকে cos স্কয়ার 1 + cos স্কয়ার এর মানে 1 - cos স্কয়ার এর হিসাবে এনে 1 + cos থিটা মানে দুদিক থেকে এলিমিনেট করলাম। সেখান থেকে আমি একটা cos থিটার ভ্যালু পেলাম 2/5। cos মানে হচ্ছে বেস বাই হাইপোটেনিউজ। সেখান থেকে আমি পারপেন্ডিকুলার পেয়ে গেলাম √21। সেখান থেকে আমি কোসেক পেয়ে গেলাম। কোসেক পেয়ে গেলাম হচ্ছে 5/√21 আর cot পেয়ে গেলাম 2/√21। √21 আমার এলসিএম আসলো, উপরে 5 + 2 7 পেলাম, 7/√21। 7 টাকে আমি √7 * √7 করলাম আর নিচে √21 টাকে √7 * √3 করলাম। একটা √7 আমি এলিমিনেট করলাম, উপরে √7 নিচে √3। ওভারঅল এটাকে এরকম ভাবে লিখতে পারি √7/3। So our answer will be option A. Next. এই অঙ্কটা দেখ, a solid metallic sphere, sphere একটা গোলক, a solid metallic sphere of radius 15 cm, 15 সেন্টিমিটারের রেডিয়াসের একটা গোলককে গলানো হচ্ছে, melted and recast into spherical balls of radius 3 cm each। ওটাকে গলিয়ে 3 সেন্টিমিটার ব্যাসার্ধের কিছু স্ফেরিক্যাল বল তৈরি করা হচ্ছে। বলছে what is the ratio of the surface area of the original and the sum of the surface area of the balls। ওই অরিজিনাল যে গোলকটা তার সমগ্র তলের ক্ষেত্রফল এবং বলগুলোর সমগ্র তলের ক্ষেত্রফল, যেগুলো ছোট ছোট বল তৈরি হয়েছিল তাদের সমগ্র তলের ক্ষেত্রফলের রেশিও বার করতে হবে। তো আগে ভলিউম আমি মানে দেখি ভলিউমটা কি বলছে। বড়টা এই বড় সার্কেল আর এরকম ছোট ছোট কিছু সার্কেল, সরি সার্কেল না স্ফিয়ার। ডিফারেন্সটা কি? সার্কেল বললে আমরা 2D বুঝি, স্ফিয়ার বললে আমরা 3D বুঝি। এই বেসিক ডিফারেন্স। এবার এর রেডিয়াসটা বলছে 15 আর এইগুলো রেডিয়াস দুটো না, এরকম অসংখ্য অনেকগুলো, কতগুলো সেটাই আগে বার করতে হবে। এইটা রেডিয়াস বলছে, এইগুলো রেডিয়াস বলছে 3 সেন্টিমিটার করে। তাহলে এইটার ভলিউম হচ্ছে 4/πr³ r³ মানে 15 কিউব। আর এইগুলোর ভলিউম হচ্ছে 4/πr³ মানে 3 এর কিউব। এরকম কতগুলো, এরকম xটা, এই দুটো ভলিউমই ইকুয়াল। এখান থেকে আমি x এর ভ্যালু বার করব, অর্থাৎ কতগুলো ছোট ছোট এয়ার তৈরি হচ্ছে সেটাকে আমি রিকগনাইজ করব। আমি 4/π বোথ সাইড থেকে কাটলাম। এখান থেকে x 15 কিউবকে 3 এর কিউব দিয়ে ডিভাইড করব। 15 কিউবকে 3 এর কিউব দিয়ে ডিভাইড করা মানে 125 পড়ে থাকবে। অর্থাৎ এখানে 125টা ছোট ছোট গোলক তৈরি হবে। গোলকের মানে ওই বলগুলো স্ফেরিক্যাল বল তৈরি হবে 125টা। এইবার বলছে এই যে বড় গোলকটা আছে, স্ফিয়ারটা আছে, এর সমগ্র তলের ক্ষেত্রফল, এর সমগ্র তলের ক্ষেত্রফল কি হয়? 4πr² হয়। 4πr²। আচ্ছা 4π
8 স্কয়ার মানে গোলকের সমযোজক ক্ষেত্রফল 4 পাই আর মানে স্কয়ার। 15 দেয়া আছে, মানে হচ্ছে 15 স্কয়ার। পল্লবী, প্লিজ মিউট yourself. আর ছোট গোলকগুলোর সেগুলোর টোটাল সারফেস এরিয়া কি হবে? ওই একই হবে 4 পাই আর স্কয়ার। 4 পাই আর মানে কত? 3 স্কয়ার। কিন্তু ওটা তো সামেশন চেয়েছে, ওটা তো সামেশন চেয়েছে, তাহলে কতগুলো ছিল? 125টা। 3 টু 125, এই রেশিওটা আমাকে বার করতে হবে। এখান থেকে আমি ক্যালকুলেশন করলে 4 পাই দুদিক থেকে কেটে দিলাম, 15 স্কয়ার কত হয়? 15 স্কয়ার 225 হয়, আর এটা 9 ইনটু 125। 25 দিয়ে কাটলে আমি এখানে 9 পাবো, 25 দিয়ে কাটলে আমি 5 পাবো। 9 9 কেটে দিলাম, 1:5। অর্থাৎ বড় যে স্ফিয়ারটা ছিল তার টোটাল সারফেস এরিয়া এবং ছোট ছোট যে স্ফিয়ারগুলো তৈরি হয়েছিল তার যে টোটাল সবকটার মিলিয়ে যে টোটাল সারফেস এরিয়া, সেই রেশিওটা হচ্ছে 1:5। অপশন এ। নেক্সট, এখানে বলছে two parallel chords on the same side of the center of a circle are 12 cm and 20 cm long. এই একটা বৃত্তে দুটো কর্ড আছে, এই মনে কর সেন্টার, এই দুটো কর্ড আছে একই সাইডে বলেছে বলে আমি একই সাইডে এঁকেছি। এই কর্ড দুটো লেন্থ বলছে 12 সেন্টিমিটার আর 20 সেন্টিমিটার। এইটা 20 সেন্টিমিটার আর এটা হচ্ছে 12 সেন্টিমিটার। আর বলছে সার্কেলের রেডিয়াস বলছে 5√13। বলছে হোয়াট ইজ দ্য ডিসটেন্স বিটুইন দ্য কর্ডস, এই কর্ড দুটোর মধ্যে দূরত্ব। আমরা যারা জিওমেট্রি সার্কেল পড়েছি, যাদের আমাদের ক্লাস হয়েছে, তারা আমরা জানি এই প্রপার্টিটা, যে এই সেন্টার থেকে কর্ডের উপর যেই পারপেন্ডিকুলার ড্র করব, কর্ড বাইসেক্ট করবে, সমদ্বিখণ্ডিত হবে। অর্থাৎ এই পোরশনটা 10 হয়ে যাবে, এই পোরশনটা 10 হয়ে যাবে। আর এটা তো রেডিয়াস, রেডিয়াসটা কত বলেছে? 5√13 এটা বলেছে। তাহলে এটা 10, এটা 5√13, এটা স্কয়ার থেকে এটা স্কয়ার বিয়োগ করব। 5√13 এর স্কয়ার মুখে মুখেই করা যায়, জানিস? 5 এর হোল স্কয়ার 25 আর √13 এর হোল স্কয়ার কত? 13। তাহলে 25 কে 13 দিয়ে গুণ করব, 25 কে 12 দিয়ে গুণ করলে কত হয়? 4 25 100, 12 25 300, 325। 325 থেকে 10 এর স্কয়ার 100 বিয়োগ করব, কত হয়? 225। 225 এর বর্গমূল কত? 15। তার মানে এইটুকু ডিসটেন্সটা বের হলো 15। আরেকবার বলছি, 5√13, 5√13 এর হোল স্কয়ার মানে 5 এর স্কয়ার 25, √13 এর হোল স্কয়ার 13। 5 মানে 5 এর 25 কে 13 দিয়ে গুণ করলে তুই পাবি 325। 325 থেকে 10 এর স্কয়ার 100 বিয়োগ করলে 225, যার বর্গমূল করলে তুই 15 পাবি। এবার এই সেন্টার থেকে এবার যেটা করব, এই সেন্টার থেকে এই কর্ডটার উপর পারপেন্ডিকুলার টানবো। যেই কর্ডের উপর পারপেন্ডিকুলার টানবো, তাহলে এই কর্ডটাও বাইসেক্ট করে যাবে, এই কর্ডটাও বাইসেক্ট করে যাবে। এটা কত হবে? এটা 6 হবে, এটাও 6 হবে। রেডিয়াসটা একই সার্কেলের, আলাদা হতে পারে না, এটাও 5√13 হবে। তাহলে এইবার কি হবে? এইবার 5√13 মানে সেই 325, তার থেকে 6 স্কয়ার, 6 স্কয়ার কত হবে? 6 স্কয়ার 36, তাই তো? তাহলে 36টা যদি তুই বিয়োগ করিস, এইটা পেয়ে যাবি তুই। অর্থাৎ তুই 325 থেকে 36 বিয়োগ করলে কত পাবি? 6 কত হলে 15, 9 হলে হাতে 1 3 রেখে 4, 4 কত হলে 12, 8 হবে। 289। 289 মানে এটা স্কয়ার দিয়ে 289, তাহলে এটা কত হবে? এর বর্গমূল 17। এইবার বোঝ, এই গোটাটা 17, এইটুকুটা 15, তাহলে এই ডিসটেন্সটা কি হবে? এই ডিসটেন্সটা আনডাউটেডলি 2 হবে। সো দ্য ডিসটেন্স বিটুইন দ্যাট টু কর্ডস ইজ 2 সেন্টিমিটার। আলাদা আলাদা করে দুটো ডিসটেন্স বার করেছি, এই একটা ডিসটেন্স বার করেছি আর এই গোটা একটা ডিসটেন্স বার করেছি, করে মাইনাস করে দিয়েছি। আমি যখন সার্কেলের ক্লাস করিয়েছি কর্ডের পার্টে এইগুলো সবকটাই আলোচনা করা হয়েছে এবং এসএমএও আছে।
নেক্সট, এই একটা প্রবলেম বলছি, √10 - 2 √21, এগুলো বুঝে নিতে হবে। 21 আছে, এটা 2ab এর টার্ম, 2√21 মানে এটা 2ab এর টার্ম, 21 মানে 7 আর 3 21। তাহলে 21 যদি এরকম ভাবে হয় তাহলে আমরা বলতে পারি এইটাকে আমরা শর্টে বলতে পারি √7 - √3 এর হোল স্কয়ার। কেন বুঝে নাও, √7 এর হোল স্কয়ার 7, √3 এর হোল স্কয়ার 3, 7 + 3 10, 2ab এর টার্ম 2 * √7 * √3, 2ab তে তো মাইনাস হবে তাই জন্য এখানেও মাইনাস আছে, এই যে এখানে মাইনাস তো আছে, 2 * √21 এটা পেলাম। সিমিলারলি এইটাকে কিভাবে চিনবো, √15 5 আর 3, তার মানে এই 8টাকে আমি লিখতে পারি √5 এর হোল স্কয়ার, আর এইখানে আমি লিখতেই পারি, যদি আমি এটাকে ভেঙে দেখাই, √5 এর হোল স্কয়ার আর এটা √3 এর হোল স্কয়ার, তাহলে 2ab এর টার্মটা 2 * √5 * √3, এই দেখ সেই √15 2 √15 চলে এলো। এটাকেও ভেঙে দেখাতে পারতাম, ভাঙিনি, ডিরেক্ট করে দিয়েছি। এটাই সমান সমান দেয়া আছে √a + √b। এইবার এইটা তাহলে কি হচ্ছে, আমি যদি দেখি স্কয়ার রুটকে তাড়িয়ে দেয়, তার মানে এটা হচ্ছে √7 - √3, এইটা হয়ে যায়। এটাকে যদি একবারে আমি সিম্পলিফাই করে এরকম না লিখে লিখতাম √5 + √3 এর হোল স্কয়ার হতো, তাহলে এই স্কয়ারটা রুটটাকে তাড়িয়ে দিত, তাহলে এখানে আসতো √5 + √3, সেটাই সমান সমান √a + √b হতো, তাই তো? তাই তো হতো। তাহলে এইখান থেকে এটা কাটতো, তাহলে যে কোনো একটাকে আরেকটার সাথে ট্যালি করে দে, একটা 7 আর একটা 5, তাহলে এটা রেজাল্ট হতো কি ab। আমাকে বার করতে বলেছে √ab এর ভ্যালু, মানে √35। √35 মানে কি, √35 মানে 6 এর থেকে একটু কম, একটু ছোট। 6 এর থেকে একটু কম কোথায় आंसर আছে, এটা ক্যালকুলেশন করার দরকার নেই, এই 5.9, आंसर ইজ 5.9। ক্লিয়ার? জাস্ট এই ধরনের রুট গুলোকে তাড়ানো মানে একটা জিনিস বুঝে রাখো, এখানে রুট আছে মানে ভিতরে কারো না কারো স্কয়ার হোল স্কয়ারের মোডেই আছে, আইদার a + b তার হোল স্কয়ার আছে অথবা a - b তার হোল স্কয়ার আছে। চিনবো কি করে, এই মাইনাস বা প্লাসটাকে দেখে, এইটা সবকটা প্লাস আছে মানে এটা a + b তার হোল স্কয়ার আছে, ওটা মাইনাস আছে মানে a - b তার হোল স্কয়ার আছে। একটা স্কয়ার টার্মে নিয়ে আসবো, স্কয়ার টার্মে আনতে পারলে বুঝতে পারবো বাইরের রুটটাকে আমি দাঁড়াতে পারবো, তারপরে নরমালি যেরকম অভেদ আছে অভেদ অনুযায়ী আমরা মুভ করব। নেক্সট, এই অঙ্কটা মুখোমুখি করা যায়, মুখোমুখি করব। বলছে the length and breadth of a rectangle are in the ratio 5:3, দৈর্ঘ্য প্রস্থের অনুপাত বলেছে 5:3। if the length is 8 মিটার more than the breadth, দৈর্ঘ্য যদি প্রস্থ থেকে 8 মিটার বেশি হয় তাহলে ক্ষেত্রফল কত? আচ্ছা, দৈর্ঘ্য প্রস্থের পার্থক্য কত ইউনিট? 4 ইউনিট। এই 4 ইউনিট মানে 8, তাহলে 1 ইউনিট মানে কত? 4 ইউনিট না, এটা তো 5 আর 3, তাহলে 2 ইউনিট হবে। 2 ইউনিট মানে 8, 1 ইউনিট মানে 4। আচ্ছা, 1 যদি 4 হয় 5 কত হবে? 20, 3 কত হবে? 12। তাহলে দৈর্ঘ্য 20, প্রস্থ 12, 20 12 কত হয়? 240। তাহলে 240 মিটার স্কয়ার, এটাই হয়ে যাবে এরিয়াটা। এই যে ফার্স্ট অপশনটা খুব সিম্পল, দৈর্ঘ্য প্রস্থের অনুপাত 5:3 আছে, তাহলে এদের পার্থক্যটা কত হবে? একটাকে 5 একটাকে 3 ধরলাম, তাহলে ডিফারেন্সটা লেন্থ এন্ড ব্রেথ 2 ইউনিট। ওই 2 ইউনিট মানে 8 বলেছে, 2 যদি 8 হয় 1 4 কে রিপ্রেজেন্ট করবে, 5 20 কে রিপ্রেজেন্ট করবে, 3 12 কে রিপ্রেজেন্ট করবে। লেন্থ ইনটু ব্রেথ 20 * 12, that is 240 মিটার স্কয়ার। সো দ্য এরিয়া অফ দ্যাট রেক্ট্যাঙ্গেল ইজ 240 মিটার স্কয়ার। এইটা হয়ে গেল आंसर। নেক্সট, এখানে দেখ সহজ অঙ্ক আছে এগুলো। The ratio between the present ages of A and B is 3:5. If the ratio of their ages 5 years hence 5 বছর পরে যদি সেটা 13:20 হয় তাহলে প্রেজেন্ট এজ B এর কত? তো একজনের প্রেজেন্ট বয়স 3x আর একজনের 5x। বলছে 5 বছর পরে এই দুজনেরই বয়স 5 বছর করে বাড়িয়ে দিলাম, সেক্ষেত্রে রেশিওটা বলছে 13/20। ক্যালকুলেশন করি না, করে দেখি কি আসে। এটা 5 * 65x আর 5 *
65, এটা 3 গুণ 60x প্লাস 100, এদিক থেকে ট্রান্সফার করলাম 65x থেকে 60x মানে 5x, এইটা ওদিকে ট্রান্সফার হলো 35, তার মানে x = 7। আমাকে কার বয়স বার করতে বলেছে? b এর বয়স। b এর বয়স কত ছিল? 5x, x যদি 7 হয় 5x কত হবে? 35। आंसर হবে হচ্ছে b অপশন। এটা সেকেন্ড টাইম আমি আর এক্সপ্লেনেশন দিলাম না, এত কঠিন অঙ্ক নয় যে সেকেন্ড টাইম বলতে হবে। বলছে the ratio of milk and water in a mixture is 4:3. If we add 2 liters of water, the ratio of milk and water becomes 8:7. What is the quantity of the final mixture? What is the quantity of the final mixture? মানে 8:15, এইটা বার করতে হবে। আচ্ছা আগেরটার মতই 4x 3x, 4x milk আছে, water ছিল 3x। If we add 2 liters of water, water add করছি, তাহলে সেই রেশিওটা কত হচ্ছে? milk is to water 8/7। ক্যালকুলেশন করি, এটা হয়ে যাবে 28x, এটা 24x প্লাস 16, ট্রান্সফার করলাম 4x = 16, x = 4। আমার তো দরকার বলছে হোয়াট ইজ দ্য কোয়ান্টিটি অফ দ্য ফাইনাল মিক্সচার। কোয়ান্টিটি অফ দ্য ফাইনাল মিক্সচারটা কত? x যদি 4 হয়, ফাইনাল মিক্সচারটার কোয়ান্টিটি তো 15 ইউনিট, 8 এর সাথে 15, x যদি 4 হয় 4 15 60, না 60 তো আসবে না, x তো 4। আচ্ছা আচ্ছা, এরকম ভাবে করার দরকার কি আছে? তার মানে এটা তো 16, এটা কত? এটা কত? 16, এটা 12, 12 আর এদিকে 2 14। তাহলে ফাইনাল মিক্সচারটায় দুধ ওই 16ই রয়েছে, জল রয়েছে 3 4 12 2 14, এটাই তো ফাইনাল মিক্সচার। 16 14 30, এই 30 লিটার। কোথায় आंसर? বি অপশন। আমরা যেটা ইউনিট কনসেপশনে বলছিলাম না, সেখানে আমি অন্যরকম কিছু আরো ডেটা থাকতো তবে ওই রকম আসতো, এটার সঙ্গে ওটা রিলেটেড নয়। আরেকবার বলতে পারি, দুধ ছিল 4x, জল ছিল 3x, 2 লিটার অ্যাড করলাম ওয়াটার, সেই রেশিওটা হয়ে গেল 8/7। এখান থেকে x এর ভ্যালু বার করে নিলাম 4। আমাকে বলছে ফাইনালি কতখানি, ফাইনালি কতখানি ওই কোয়ান্টিটি অফ মিক্সচারটা বার করতে বলেছে। তো x এর ভ্যালু যদি 4 হয় 4x হবে 16 আর 3x হবে মানে 12 প্লাস 2 লিটার 14, 16 14 30। তার মানে ফাইনালি what is the quantity of the final mixture, and that will be 30 liter. Answer is 30 liter. Next, ভালো অঙ্ক এটা, এটা খুব ভালো অঙ্ক, এটা দেখে নিন। বলছে A can do a piece of work in 15 days. A একটা কাজ 15 দিনে করতে পারে। B is 25% more efficient than A and C is 40% more efficient than B. এইবার ABC এর আগে আমরা এফিসিয়েন্সি বার করব। আচ্ছা, পার্সেন্টেজ খুব পাওয়ারফুল একটা কম্পোনেন্ট ম্যাথসের। 25% মানে কত? 1/4। অর্থাৎ এর এফিসিয়েন্সি যদি 4 ইউনিট হয়, বি এর 1 ইউনিট বেশি মানে 5 ইউনিট। আবার কি বলছে? and C is 40% more efficient than B। 40% মানে কত? 40/100, 40/100 20 দিয়ে কাটলে 2/5, অর্থাৎ বি এর 5 হলে সি এর 5 প্লাস 2 7, বি তো অলরেডি 5, তাহলে সি কত হবে? 7। অর্থাৎ আমি তিনজনের এফিসিয়েন্সি পেলাম। এবার বোঝ, আমাদের এই ইনফরমেশনটা প্রোভাইড করেছে এ ক্যান ডু আ পিস অফ ওয়ার্ক ইন 15 ডেজ, অর্থাৎ এ কাজটা 15 দিনে করতে পারে। এর এফিসিয়েন্সি কত? 4। 4 এফিসিয়েন্সিতে 15 দিনে কত কাজ করে? 4 15 60, অর্থাৎ টোটাল ওয়ার্ক ইউনিট হচ্ছে 60, কাজ মোট 60 ইউনিট। এখান থেকে এই কনফার্মেশন আমরা দিতে পারি। এইবার কি হবে? এবার বলছে A and C work together for 3 days. A আর C, আচ্ছা A আর C এর কম্বাইন্ড এফিসিয়েন্সি কত? 4 আর 7 11। 11 এফিসিয়েন্সিতে 3 ডেজে 33 ইউনিট কাজ করে ফেলেছে। তাহলে এখনো রিমেইনিং ইউনিট কত? 60 ইউনিট থেকে 33 ইউনিট কাজ হয়ে গেলে এখনো 27 ইউনিট কাজ বেঁচে রয়েছে।
কি বলছে A and C work together for 3 days and then C leaves A and B together will complete the remaining work তার মানে 27 ইউনিট কাজটা A আর B করবে A আর B এর কম্বাইন্ড এফিসিয়েন্সি কত A আর B এর কম্বাইন্ড এফিসিয়েন্সি হচ্ছে 4 প্লাস 5 9 এফিসিয়েন্সিতে 27 ইউনিট কাজটা কত দিনে করবে 3 ডেজে অর্থাৎ সি চলে যাওয়ার পর এ আর বি ওই বাকি কাজটা 3 দিনে কমপ্লিট করবে অপশন সি আর একবার কনফার্ম করতে পারি অঙ্কটাকে রিকনফার্ম করতে পারি এর এফিসিয়েন্সি বি এর এফিসিয়েন্সি বলেছিল এর থেকে 25% বেশি 25% মানে হচ্ছে 25/100 মানে 1/4 তার মানে এর 4 হলে বি এর 1 বেশি মানে 5 আবার সি এর এফিসিয়েন্সি বলেছে বি এর থেকে 40% বেশি 40% মানে হচ্ছে 40/100 মানে 2 এর 5 অর্থাৎ বি এর এফিসিয়েন্সি 5 হলে সি তার থেকে 2 বেশি 5 আর 2 এর 7 অলরেডি বি 5 এ দাঁড়িয়ে আছে তাহলে সি 7 হবে তাহলে এবিসি এর এফিসিয়েন্সি আমি পেয়ে গেছি 4 5 এবং 7 এবার বলছে এ কাজটা 15 দিনে করতে পারে এ 4 এফিসিয়েন্সি নিয়ে 15 দিনে যদি কাজটা করতে পারে তাহলে টোটাল কাজের ইউনিটটা ছিল 60 4 15 60 ইউনিট এবার 60 ইউনিট টোটাল কাজ প্রথমে এ আর সি করছে কতদিন 3 দিন এ আর সি এর কম্বাইন্ড এফিসিয়েন্সি হচ্ছে 4 এর সাথে 11 এফিসিয়েন্সিতে 3 দিনে ওরা 33 ইউনিট কাজ করেছে 33 ইউনিট কাজ করে ফেলার পর 60 থেকে 33 বিয়োগ করলে এখনো 27 ইউনিট কাজ বেঁচে আছে এই 27 ইউনিট কাজটা বেঁচে থাকতে যখন রয়েছে এই অবস্থায় সি চলে গেছে এই বাকি কাজটা 27 ইউনিট কাজটা এ আর বি করবে কতদিনে করবে সেটাই আমার প্রশ্ন এ আর বি এর এখন কম্বাইন্ড এফিসিয়েন্সি আমি দেখতে পাচ্ছি 4 আর 5 এ 9 এফিসিয়েন্সিতে 27 ইউনিট কাজ কতক্ষণে করবে 27/9 3 দিনে সো आवर आंसर ইজ 3 days নেক্সট এখানে বলছে এই টাইপগুলো আমরা করিয়ে গেছি এবিসি একটা ট্যাঙ্কে আলাদা আলাদা করে 30 ঘন্টা এ একটা চৌবাচ্চাকে 30 ঘন্টায় পূর্ণ করতে পারছে বি বোধহয় 40 ঘন্টায় আর সি 60 ঘন্টায় ফিল করছে ফিলই তো করছে নাকি করে নি পাইপস এ বি সি ক্যান ফিল আ ট্যাঙ্ক ইন 30 40 and 60 আওয়ার্স 30 40 এবং 60 ঘন্টায় এরা ফিল করতে পারছে pipes ABC are opened at 7 am 8 am and 10 am প্রথমটা 7টার সময় চালু করেছে দ্বিতীয়টা 8টার সময় চালু করা হয়েছে আর তৃতীয়টা 10টার সময় চালু করা হয়েছে respectively on the same day when will the tank be full চৌবাচ্চা কতক্ষণে পূর্ণ হবে খুবই সহজ জিনিস জটিলতা অত নাই এলসিএম করব ABC এর যে টাইম গুলো দেয়া আছে 30 40 আর 60 এলসিএম কত হয় রে 3 4 6 এর লসাগু কত হয় 3 4 আর 6 3 4 6 এর পরবর্তী কোন সংখ্যা 3 তে দ্বারাই বিভাজ্য হবে আমরা 24 পেয়ে যাই 3 4 6 কেন 12ই পেয়ে যাই 12 তেই হয়ে যায় তার মানে 120 তেই হয়ে গেল 30 40 60 এর এলসিএম হচ্ছে 120 so the efficiency of A is 120/30 that is 4 efficiency of B 120/40 that is 3 efficiency of C 120/60 that is 2 এইবার হচ্ছে ক্যালকুলেশন সি নলটা স্টার্ট করার আগে এ নলটা 7টা থেকে 10টা 3 ঘন্টা অপারেশনে ছিল তাহলে 3 ঘন্টায় 4 এফিসিয়েন্সিতে এই এ নলটা 3 ঘন্টায় 12 ইউনিট জল ভরেছে বি নলটাকে 8টায় চালানো হয়েছে সি নলটা ওপেন হয়েছে 10টায় তাই বি নলটা ওই 2 ঘন্টায় 3 এফিসিয়েন্সিতে 6 ইউনিট জল ভরেছে অর্থাৎ 10টা বাজার আগে ওই চৌবাচ্চায় 18 ইউনিট জল ঢুকেছে চৌবাচ্চাটা পূর্ণ করতে লাগে 120 ইউনিট 18 ইউনিট জল ঢুকে গেছে মানে এখনো 102 ইউনিট জল পূর্ণ হতে বাকি আছে এই 102 ইউনিট জল এটা কারা পূর্ণ করবে এই 102 ইউনিট জল পূর্ণ করবে এবিসি তিনজনে মিলিয়ে তাদের জয়েন্ট এফিসিয়েন্সি 4 3 এ 7 আর 2 এ 9 এই 9 এফিসিয়েন্সিতে 102 ইউনিট জল কতক্ষণে পূর্ণ করবে রে ভাগ করতে হবে ভাগ করলে কি আসবে পূর্ণ সংখ্যায় তো দেখছি আসছে না 3 দিয়ে কাটলে কত হয় রে 3 3 কে 9
আর 1 12 34/3 34/3 মানে 34/3 3 11 33 11 পূর্ণ 1/3 ঘন্টা 11 পূর্ণ 1/3 ঘন্টা মানে 11 hours 20 minutes 11 hours 20 minutes কার পরে সকাল 10টার পরে সকাল 10টার পরে 11 ঘন্টা মানে রাত্রির 9টা 12 ঘন্টা হলে রাত্রির 10টা হতো 11 ঘন্টা মানে রাত্রির 9টা রাত্রির 9টার সঙ্গে আর 20 মিনিট অ্যাড করব রাত্রির 9টা 20 চৌবাচ্চা জলপূর্ণ হবে এগুলো আমরা যখন পাইপলাইন সিস্টেমের ক্লাস করেছি এগুলো সব ডিটেইলে দেখিয়েছি নেক্সট টাইম এন্ড ডিসটেন্সের একটা অঙ্ক আছে যেগুলো আমরা মুখে শিখেছি যে ওয়াকিং এট 3/4 of his usual speed a person reaches his office 18 minutes later than the usual time in minutes is স্বাভাবিক গতিবেগে 3/4 অংশ বেগে চলে এক ব্যক্তি 18 মিনিট দেরিতে একটা জায়গায় পৌঁছালো স্বাভাবিক গতিবেগে চললে কতক্ষণে পৌঁছালো মুখোমুখি করতে পারি এই গতিবেগে 3 এবং 4 মনে কর স্বাভাবিক গতিবেগ ছিল 4 আর এখন যাচ্ছে 3 গতিবেগে তাহলে গতিবেগের পার্থক্য 1 গতিবেগের সঙ্গে সময়ের পার্থক্য মানে সময়ের সম্পর্ক কি ইনভার্সলি প্রপোর্শনাল তাহলে ইউজুয়াল স্পিড বা স্বাভাবিক গতিবেগ যদি 4 হয় তাহলে রিভাইজ স্পিড হচ্ছে 3 তাহলে রিভাইজ টাইমটা হচ্ছে 3 আর সরি রিভাইজ টাইমটা হচ্ছে 4 আর ইউজুয়াল টাইমটা হচ্ছে 3 কেন টাইমের সঙ্গে যে সময়ের মানে সময়ের সঙ্গে গতিবেগের যে ব্যস্ত সম্পর্ক 4 গতিবেগ হলে তার সময় লাগবে 3 ইউনিট 3 গতিবেগ হলে তার সময় লাগবে 4 ইউনিট স্বাভাবিক গতিবেগ 4 ইউনিট ধরেছিলাম তাহলে স্বাভাবিক সময়টা লাগবে 3 ইউনিট পরিবর্তিত গতিবেগ বা বর্তমান গতিবেগ 3 ধরা আছে তাহলে পরিবর্তিত বা বর্তমান সময়টা হচ্ছে 4 ইউনিট এই সময়ের পার্থক্য 1 ইউনিট এই 1 মানেই 18 1 মানে যদি 18 হয় 3 মানে হবে 54 আর 4 মানে হবে হচ্ছে 4 72 3 কোন সময়টা বর্তমান সময়টা তো 4 কারণ সেটা স্বাভাবিক গতিবেগের কম বেগে চলছে তাহলে বর্তমানটা যদি বলতো যে বর্তমান যে গতিবেগে চলছে তাতে কত সময় লাগবে आंसर হতো 72 যদি বলতো ইউজুয়াল যেটা এখানে চেয়েছে যে স্বাভাবিক গতিবেগে চললে কত সময় লাগতো স্বাভাবিক গতিবেগের টাইমটা কি ছিল 3 ইউনিট তাহলে 3 ইউনিট মানে 54 তার মানে ইউজুয়াল টাইমটা হচ্ছে 54 মিনিট আর পরিবর্তিত টাইম বা রিভাইজ টাইম যদি বলতো তাহলে বার করতাম 72 মিনিট বলছে রাম রোজ আপস্ট্রিম a distance of 28 কিলোমিটার in 4 hours আপস্ট্রিমে 28 কিলোমিটার 4 ঘন্টায় যাচ্ছে আপস্ট্রিম মানে প্রতিকূলের বেগ হবে তার মানে 28/4 7 কিলোমিটার পার আওয়ার আর and rose downstream a distance of 50 কিলোমিটার in 2 hours ডাউনস্ট্রিমে 50 কিলোমিটার পথ মানে অনুকূলে 50 কিলোমিটার পথ যাচ্ছে 2 ঘন্টায় অর্থাৎ অনুকূলের বেগ হচ্ছে 25 কিলোমিটার প্রতি ঘন্টা টু রো আ ডিসটেন্স অফ 44.8 কিলোমিটার ইন স্টিল ওয়াটার মানে স্থির জল স্থির জলে শুধুমাত্র নৌকার বেগটা আমরা কনসিডার করি তাহলে স্থির জলে 44.8 কিলোমিটার যেতে কত সময় লাগবে এটা আমাদের বার করতে হবে তো স্থির জলে ওই স্থির জলে শুধুমাত্র নৌকার গতিবেগটাই কনসিডার করব সো উই হ্যাভ টু কাউন্ট দা ভ্যালু অফ দা স্পিড অফ বোটের স্পিড আমাদের কাউন্ট করতে হবে আমরা জানি আমাদের যদি কেউ আপস্ট্রিম দিয়ে দেয় কেউ ডাউনস্ট্রিম দিয়ে দেয় বোটের স্পিড সব সময় হয় ডাউন প্লাস আপ বাই 2 তাহলে 25 আর সাথে 32/2 16 তাহলে বোটের স্পিডটা হবে 16 তাহলে 16 দিয়ে ভাগ করে দেব ওইটা ডিসটেন্স বোটের স্পিড 16 ডিভাইড করলে যা আসবে এইটা উঠিয়ে একটা 10 বসাই দেখি 16 দুগুণে 32 4 দিয়ে কাটি আগে 4 দিয়ে কাটলে 4 11 44 112 এটা দিয়ে 4 দিয়ে এমনি কাটা যায়
4 দুগুণে 8 32 28 বাই 10 2.8 এই যে 2.8 আওয়ার্স অপশন এ। অনুকূলের বেগ বার করলাম, প্রতিকূলের বেগ বার করলাম, ডাউনস্ট্রিম প্লাস আপস্ট্রিম বাই 2 করে বোটের স্পিড বার করলাম, বোটের স্পিড বের হলো 16 কিলোমিটার প্রতি ঘন্টা, 44.8 কিলোমিটার যেতে কত সময় লাগবে ভাগ করলাম 2.8 আওয়ার্স অপশন এ। নেক্সট, এই অঙ্কটা বেশ ভালো একটা অঙ্ক। বলছে রবি সেভস x% অফ হিজ ইনকাম। রবি x% তার ইনকামের x% সেভ করছে। if his income increases by 26%, ইনকাম যদি 26% বাড়ে and the expenditure increases by 20% এবং ব্যয় যদি 20% বাড়ে, his savings increases by 50%, সেক্ষেত্রে তার সেভিংস 50% বাড়ে। বার করতে বলেছে what is the value of x। দেখ আমি এই ইনকাম ধরছি, এই সেভিংস ধরছি, এই এক্সপেন্ডিচার ধরছি। আচ্ছা, ইনকাম আমি 100 টাকা ধরছি, সেভিংস বলেছিল x টাকা। আমি 100 টাকা ইনকাম করে x টাকা সেভিংস করলে আমি খরচ করেছিলাম কত? 100 মাইনাস x টাকা, এটা আমার এক্সপেন্ডিচার ছিল। এবার বলছে if his income increases by 26%, তাহলে রিভাইজড ইনকাম হয়ে যাবে রুপিস 126, 26% বাড়লো, 126% মানে 26 টাকা বাড়লো। সেক্ষেত্রে বলছে his expenditure increases by 20%, তাহলে এক্সপেন্ডিচার হয়ে গেল 100 মাইনাস x এর 120 বাই 100 এইটা। সেক্ষেত্রে বলছে then his savings increases by 50%, তাহলে এই x ছিল 50% বাড়লো, 150 বাই 100 হয়ে গেল। তাহলে আমরা তো জানি যে ইনকাম মানে এক্সপেন্ডিচার প্লাস সেভিংস, যত ব্যয় করলাম আর যা সঞ্চয় করে রাখলাম এটা যোগ করে তবেই সেটাই তো আমি ইনকাম করেছিলাম। তাহলে এখান থেকে আমি বলতেই পারি এইটা ইকুয়াল টু এটা প্লাস এটা। খুব সহজেই এবার হয়ে যাবে, জাস্ট ক্যালকুলেশন করি, ক্যালকুলেশন কাটি। 50 দিয়ে কাটলে 3, 50 দিয়ে 2, না কাটলে কি পারতাম? পারতাম, তবুও ছোট করে দিই। 20 দিয়ে কাটলে 6, 20 দিয়ে কাটলে 5, 10 লসাগু। এখানে তাহলে 5 হবে, 3x কে 5 দিয়ে গুণ করলে 15x হবে, এটা 2 হবে। 2 দিয়ে 6 কে গুণ করলে 12, 12 কে 100 দিয়ে গুণ করলে 1200, 12 কে x দিয়ে গুণ করলে 12x, সেটাই সমান সমান 126। এখান থেকে ক্যালকুলেট করে নাও, এটা 15x থেকে 12x 3x, 1260 থেকে 1200 এটা 60, x সমান সমান 20। সো ভ্যালু অফ x 20, অর্থাৎ সে 20% সেভিংস করেছিল। ছোট অঙ্ক বাট খুব ভালো একটা অঙ্ক। আমি আরেকবার বলছি, 100 টাকা ইনকাম ধরেছিলাম, সেভিংস বলেছিল x টাকা, তাহলে খরচ ছিল নিশ্চয়ই 100 মাইনাস x টাকা। এবার বলছে ইনকাম 26% বেড়েছে, 100 টাকাটা 126 টাকা হয়ে গেছে। এক্সপেন্ডিচার 20% বেড়েছে, তার মানে এই টাকাটা 120% হয়ে গেছে। সেভিংস 50% বেড়েছে, মানে x টাকা 150% হয়ে গেছে। ইনকাম সমান সমান সেভিংস প্লাস এক্সপেন্ডিচার, এই ইকুয়েশন থেকে x এর ভ্যালু বার করেছি 20। তার মানে ওই যে ছিল এটা দ্য ভ্যালু অফ x, দ্য ভ্যালু অফ x ইজ 20। নেক্সট, এটা মুখোমুখি করা যায়, প্রফিট লসের একটা অঙ্ক। বলছে on selling 38 balls at 2240 at rupees 2240 rather, there is a loss equal to the cost price of 6 balls। 38টা বল 2240 টাকায় বিক্রি করে 6টা বলের কস্ট প্রাইস লস হয়েছে। তাহলে the cost price of a ball is, অর্থাৎ 32টা বল যে দামে কিনে এনেছে 38টা বল সেই দামে বেচেছে, এই হচ্ছে মোদ্দা কথা, এই হচ্ছে মোদ্দা। অর্থাৎ 32টা বলের কেনা দামই এই 2240 টাকা।
তাই কি? লজিকটা বোঝা যাচ্ছে তো? আরো এক্সপ্লেইন করছি, একটু সময় আছে, সময় আছে বোধহয়, হয়েছে। ওই 38টা বল যে বিক্রি করছি, প্রত্যেকটার কেনা দাম আমি ধরলাম x টাকা। তাহলে 38টা বলের কেনা দাম হচ্ছে 38x টাকা। ওই 38x টাকা বলগুলোর কেনা দাম, সেটা বিক্রি করে আমার 6টা বলের কস্ট প্রাইস লস হয়েছে। 6টা বলের কস্ট প্রাইস মানে কত? 6x টাকা। 38x টাকা কেনা দাম লস হয়েছে, তার মানে বিক্রি আমি কিসে করেছি? কমেই করেছি। আমি কমে করেছি বিক্রি, যে দামে কিনেছি তার থেকে কম দামে বিক্রি করেছি। তাহলে 32x মানে 32-এর ডিফারেন্সটাই 2240 কে ইন্ডিকেট করছে। 22 দিয়ে 32টা 7 দিয়ে কাটলেই 224 হয়। তাহলে এটা দিয়ে কাটবি 70 চলে আসবে। 7 দুগুণে 14, 4 হাতে 1, 3 7 21, 1 22। এত কিছু না করে জাস্ট এই 6টা আমি মাইনাস করেছিলাম। সেলিং অন সেলিং 38 বলস, এখানে বলছে লস করছে কস্ট প্রাইস অফ 6 বলস। তাহলে 32টা বলেরই ওই কস্ট প্রাইস 2240 টাকা। এক একটা বলের কস্ট প্রাইস হচ্ছে 70। At what rate of interest will a sum of ₹4500 amount to ₹6525 at simple interest for 5 years? খুব সহজ একটা অঙ্ক। 4500 টাকাটা 6525 টাকায় কনভার্ট হচ্ছে। ডিফারেন্সটা কত? ডিফারেন্সটা 4500 আর 2000, 6500, মানে 2025 টাকা ইন্টারেস্ট। আমরা জানি I = PTR/100, I এর জায়গায় 2025, P এর জায়গায় 4500, T এর জায়গায় কত? T এর জায়গায় 5 বছর, আর আমি জানি না আর বার করতে বলছে বাই 100। এই ক্যালকুলেশনটা করে নিবি, যা আসবে আচ্ছা করেই দিই। এই দুটো জিরো কাটলো, 5 দিয়ে কাটলে কত হয়? 4 5 20, এইটা 45 দিয়ে, এবার এটা কত হবে? 5 দিয়ে কাটলে 9, 5 দিয়ে কাটলে কত হয়? 5 8টা 40, 5 1 5, 9 দিয়ে 9, r = 9, অর্থাৎ রেট অফ ইন্টারেস্ট হচ্ছে 9%। আমরা যে ফর্মুলাতে গেলাম I = PTR/100। নেক্সট একটা কম্পাউন্ড ইন্টারেস্টের অঙ্ক আছে। এই অঙ্কটা একটু ভালো করে দেখ। এটা বলছে the compound interest on a sum of ₹5500 at 15% per annum for 2 years when the interest compounded 8 monthly is, মানে প্রতি 8 মাস অন্তর অন্তর ইন্টারেস্ট। আচ্ছা 2 বছরের মধ্যে 8 মাস কয়বার আসবে? 2 বছর মানে 24 মাস, 8 মানে 3, তার মানে 24/8, 24/8 মানে এখানে 3 পাবো। আচ্ছা 15% পার annum, 8 মাস মানে কি? বছরে কনভার্ট করলে 2/3। তাহলে রেট পার্সেন্টেজটা তাহলে আমি আর 15% থাকছে না, তার 2 এর 3 মানে কত হয়? 10%। তাহলে টাইম পেয়ে গেলাম 3, রেট পার্সেন্টেজ পেয়ে গেলাম 10। আমরা জানি কম্পাউন্ড ইন্টারেস্টের অ্যামাউন্টস এর ফর্মুলা হয় P * 1 + R/100 হোল টু দি পাওয়ার n। এবার এই অ্যামাউন্টসটা বার করব। প্রিন্সিপাল কত? প্রিন্সিপাল বলেছিল মানে 5500 ইনটু 1 প্লাস আর এর জায়গায় 10 বাই 100, t এর জায়গায় বা n এর জায়গায় 3, এই একটা জিরো কাটলাম। তাহলে 5500 ইনটু 11/10 ইনটু 11/10 ইনটু 11/10, দুটো 10 10 দিয়ে এখানে কাটলাম। এই রেজাল্টটা 55 ইনটু 11 ইনটু 11, এই রকম করে তোর কাছে একটা ক্যালকুলেশন আসবে। এটা 73205 পাবি, আর নিচে পাবি একটা 10, অর্থাৎ 7320 টাকা 50 পয়সা। এটা হচ্ছে অ্যামাউন্ট, মানে সব বৃদ্ধিমূল, এর মধ্যে আসলও আছে, এর মধ্যে ইন্টারেস্টও আছে। বার করতে বলেছে ইন্টারেস্টটা। তাহলে এইটার থেকে যদি এই 5500টা তুই মাইনাস করিস,
7320.50 তার থেকে 5500.50 আমি ক্যালকুলেশন আর করব না কারণ 00 কারণ বিয়োগ করলে 50 পয়সা একটা অপশনই আছে আর ক্যালকুলেশন না করে ডিরেক্ট ওটা মেরে দেবো ঠিক আছে তার মানে ওই ইন্টারেস্টটা হচ্ছে 1820.50 দুটো জিনিস এখান থেকে আমরা দেখেছি রেট পার্সেন্টেজটা পার অ্যানাম ছিল 8 মাসের সাপেক্ষে ওটাকে 10% এ নিয়েছি আর 24 মাস বা 2 বছরের মধ্যে 8 মাস তিনবার আছে তাহলে n এর জায়গায় 3 ভ্যালু পুট করেছি p ইকুয়াল টু মানে অ্যামাউন্টস ইকুয়াল টু p ইনটু 1 প্লাস r বাই 100 হোল টু দি পাওয়ার n ওখান থেকে আমি অ্যামাউন্টস বার করেছি করে প্রিন্সিপাল মাইনাস করেছি যেটা এসছে ওটা ইন্টারেস্ট Last, the average of all prime numbers between 10 and 25 10 এবং 25 এর মধ্যে যতগুলো প্রাইম নাম্বার আছে তাদের গড় বার করতে বলেছে 10 থেকে 25 এর মধ্যে প্রাইম নাম্বার কি 11 13 17 19 আর কি 23 কটা সংখ্যা পাঁচটা সংখ্যা 5 দিয়ে ভাগ করব যোগ করে 5 দিয়ে ভাগ 3 9 12 সাথে 19 একে 20 3 এ 23 এ 3 হাতে 2 2 4 5 6 7 8 83 বাই 5 5 16 80 16.6 आंसर बी অপশন এই হলো আমাদের যে 20টা কোশ্চেন ছিল সেটা ডিসকাস করলাম লাস্ট অবধি কতজন আছিস 86 জন একটু ফাস্ট করতেই হবে এবং মিক্সড কোশ্চেন আমাকে আলোচনা করতে হবে আস্তে আস্তে হ্যাবিচুয়েটেড হয়ে যাবে কিন্তু ফাস্ট না বললে আমি 20টা অঙ্ক না বোঝালে একটা ঘন্টায় 20টা অঙ্ক না বোঝাতে পারলে তাহলে আমি কিছু করতে পারলাম বা এই ক্লাসটার কোনো গুরুত্ব রইল না মানে 20টা অঙ্কের জন্য 2 ঘন্টা লাগবে এই রকম বা ওই 1 ঘন্টায় 10টা অঙ্ক হবে তাহলে কিন্তু এই ক্লাসের কোনো গুরুত্ব রইল না আমরা যারা কম মানে পরে পড়াশোনা শুরু করেছি বা কম বুঝছি তাদের জন্য আমি বিভিন্ন ক্লাসেও বলছিলাম যে এই ক্লাসটা রেকর্ডেড ভার্সনে রয়েছে তোমরা পরে দেখবে কালকে ক্লাসে কালকের ফাঁকা থাকলে কালকে দেখবে বা রেকর্ডিং রইলে যখন সুবিধাভাবে দেখবে কোনো একটা পার্টিকুলার অঙ্ক যদি তোমার মনে হচ্ছে ডাউট রইলো আমার সাথে ক্লাসে কথা বলে নেবে বা রাত্রেবেলা যখন ফোন করতে পারো তখন কথা বলে নেবে কিন্তু আমাদের এই স্পিডেই মুভ করতে হবে আমি এর থেকে নিচে স্পিডে যদি মুভ করি আমি যে টার্গেট নিয়ে এই ক্লাসটাকে এনেছি আমার সেটা সাকসেসফুল হবে না সুতরাং এই স্পিডেই চলতে হবে তোমাকে হ্যাবিচুয়েটেড হয়ে যেতে হবে দুটো ক্লাস করলেই তোমরা এর সঙ্গে হ্যাবিচুয়েটেড হয়ে যাবে so this is all about today thank you